দেরি না করে অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি যেটা প্রত্যেকবার করে থাকি, আমার মা এবং বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই আমাদের অনুষ্ঠান শুরু করব। কারণ আপনারা অনেকেই জানেন যে স্প্লেন্ডেড আমার মায়ের জন্য, এবং বলে রাখি স্প্লেন্ডিডের যে লোগোটা আছে লাভ ইউ মা, ওটাও আমার নিজের মন থেকে ওই লোগোটা দেওয়া। স্প্লেন্ডিডের ফাউন্ডেশন শুধুই আমার মায়ের জন্য। আর স্বস্তিকা প্রকাশনী, আগে স্বস্তিকা প্রকাশনীর বই বেরোতো, রবীন্দ্রনাথ জানে, সংবাদপত্র তখনও বেরোতো, কিন্তু বেশ কিছু বছর বাবা বন্ধ করেছিলেন। কিন্তু বাবা আমার, কি বলবো, আমার সাথে তো আছেন ঠিকই, কিন্তু আমার পাশ থেকে, মানে আমার সাথে তো নেই, আমার পাশ হয়তো মানে আমার পাশে আমি বাবাকে পাই না, আমি চোখ বন্ধ করলে বাবাকে দেখতে পাই বা আমার মনের ভেতরে রয়েছে, কিন্তু আমার পাশে তো নেই। বাবা পাশ থেকে সরে যাওয়ার পর আমি তার 1 বছরের মধ্যেই আবার স্বস্তিকা প্রকাশনীটা চালু করি, প্রোপাইটার আমার ছেলে অর্জুনের নামে। শুভ সন্ধ্যা, সকলকে জানাচ্ছি শুভ ইংরাজি নববর্ষ 2026-এর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ছোটদেরকে ভালোবাসা, আর বড়রা যদি কেউ থাকেন তাদেরকে প্রণাম। প্রথমেই বলে রাখি, এই যে স্বস্তিকা প্রকাশন বা ইন্ডিট বা পত্র, সংবাদপত্র ফুট, যে অনুষ্ঠানেই আমি আসি না কেন, আমি প্রথমেই আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি আমার কন্যা সম পৃথাকে। তার কারণ পৃথা অনুষ্ঠানে ডাকে, অনুষ্ঠানে আসি, এবং অনুষ্ঠানের মাধ্যমে আমি যেন মনে হয় আর অনেকদিন আগে, আজ থেকে বেশ কয়েক বছর আগে, যখন তরুণদা, ওনাকে তরুণদা বলতাম, আমার চেয়ে উনি বয়সে বড়, তাহলেও বন্ধু সম, ওনার বাড়িতে, ওনার বড়নগর পৌরসভার অফিসে যতবার গেছি মনে হচ্ছে আমার পাশে কিন্তু বসে আছেন, বলছে নেই রবীন্দ্রবাবু আপনি এটা করুন বা এটা করলে কেমন হয়। অর্থাৎ পৃথার মাধ্যমে তরুণদাকে পাই, বৌদিকে পাই। বৌদি আমাকে অত্যন্ত সম্মান করতেন, স্নেহ করতেন, এবং আজকে সত্যি তরুণদা বা বৌদিও ভাগ্যবান, ভাগ্যবতী এরকম একজন কন্যা পেয়েছেন, যে তারা পৃথিবীতে না থাকলেও তিনি যে সকলের মধ্যে আছেন এটি ব্যবস্থা করছেন, এটা বুঝিয়ে দিচ্ছে পৃথা। তাই পৃথাকে আমি জানাচ্ছি আমার কৃতজ্ঞতা, যে এইরকম ধরনের কন্যা যেন আমাদের অনেকের ঘরেই আছে। কেমন আছেন আপনারা সবাই? ভালো, এটাই চাই, সবাই ভালো থাকুন, নতুন বছরে সবার ভালো কিছু হোক, এটা ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি। আমরা তো সবসময় কেউ না কেউ প্রত্যেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে চলি, তো সেভাবেই আমাদের চলতে হবে, তার মধ্যেও ভালোটাকে অনুভব করতে হবে। আমি বিশেষ কিছু কথা বলবো না। আমি তো পৃথাদির প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড থাকার চেষ্টা করি, তাও মাঝে মাঝে দু একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি না। বিশেষত হচ্ছে আমি কাকুকে খুব কাছ থেকে দেখেছি, আমি কাকিমাকে পাইনি।
মানে কাকু যদি এরকম মানুষ হতে পারতেন তাহলে কাকিমা কেমন মানুষ ছিলেন সেটা আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাগ্যে হয়নি। কাকুর সাথে বহু বছর একসাথে কাটানোর সৌভাগ্য আমার হয়েছে। নিজের সন্তানের মতো করে উনি আগলে রাখতেন এবং সবসময় মেজাজ করতেন, আমাকে রাস করতেন, যেহেতু যেহেতু এই ব্যাপারটা ছিল আমার প্রতি, মানে এতটাই ভালোবাসা ছিল আর কি। আর দিদিকে সবসময় দিদির স্নেহে সেই সময় থেকে যেমন দেখতাম আজও সেইভাবেই দেখি। আমাদের দুজনের মধ্যে একটা ভাই বোনের বন্ডিং আজও, এবং এটা নিয়ে অনেকের মধ্যে হিংসা, অনেকের মধ্যে জেলাস এবং অনেকের মধ্যে অনেক রকমের কথা আমরা শুনতেও পেয়েছি, অনেক অনেক সময় শুনতে পেয়েছি, এবং সেগুলো নিয়ে অনেক গসিপ, অনেক কিছু হয়েছে। তো আমরা ভাই বোন, এবং মৃত্যুর আগের দিনও আমরা ভাই বোন হিসেবেই থাকবো বরানগরের বুকে, কারণ আমরা অনেক লড়াইয়ের সাক্ষী। পলিটিক্যাল পার্টি থেকে আজকে পিতা ঘোষ যে একের পর এক পদক্ষেপ নেয়, প্রোগ্রাম করে, এবং প্রচন্ড ভাবে প্রতিবাদী একজন মহিলা। আবারও নিজের মুখে বলবে, আবিস্মিতা। কেমন? আবিস্মিতা। পুরোটা। আবিস্মিতা ঘোষ। আবিস্মিতা ঘোষ। কোন ক্লাসে পড়ো? পিপি। আচ্ছা, কোন স্কুল? রাজকুমারী। ওকে, রাজকুমারী। আচ্ছা, রাজকুমারী পিপিতে পড়ো। ডায়েরি তো তুমি ইউজ করো না নিশ্চয়ই? ডায়েরি ইউজ করো? আচ্ছা বেশ, তাই ডায়েরিটা মাকে দিয়ে দেবে। মা তোমার জন্য নাচের গানগুলো ডায়েরিতে লিখে রাখবে, কেমন? যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর হয়ে যাবে। হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, সেই তো ভালোবাসি।
দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি আহত একজন অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি আমার একটা লেখা পড়ছি। কিছু বিষয় পুটলি বেঁধে রেখে এসেছি ওই পাহাড় চূড়ায়, যেখানে পাহাড়ের বুক বেয়ে গলগল শব্দে ঝর্ণা গড়ায়। পাইন ফাট শিরারের বনে অদৃশ্যমান কুয়াশা ভালোবাসা মিলয়। পর্বতমালার দেশে চুম্বন করি তোমার ওই মৌনতাকে আবেশে জড়ায়। দিনান্তে সূর্য পরন্ত আলোয় চূড়াগুলো সোনালী রঙে সাজে। পাখিদের কিচিরমিচিরে আর সাজ বাতাসে মালকোষ বাজে। তারস্বরে বলি নুড়ি পাথরের গায়ে ভালোবাসার রেণু রেখে গেলাম। যত্নে রেখো, ফিরবো আবার। দূরে প্রতিদ্বন্দ্বীরা যায় মিলিয়ে। নমস্কার। হ্যালো, এখানে প্রায় সকলকেই আনেছি, প্রায় সকলকে, একজন একটু আছে না, কিন্তু পরিবেশটা খুব নতুন নয়। আমি কয়েকবার এখানে এসেছি, এখানে এসে সাংস্কৃতিক পরিবেশ খুবই উপভোগ্য। সবচেয়ে বড় কথা এই যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া ফুলের মতো, নিজেদের যদি ফুল বলে ভাবি তাহলে, কারণ কবিতা যারা লেখেন, গান যারা করেন বা নাচ করেন, কিন্তু শিল্পী আর শিল্পীরা ফুলের মতোই নিষ্পাপা। এই সমস্ত ফুলগুলোকে একত্রিত করে একটা মালা গাঁথার দায়িত্ব যে নিয়েছে, তাকে তো আমাদের কুর্নিশ জানাতেই হয়। একা হাতে এবং কারুর কোনো রকম মানে খুব রূঢ়ভাবে হয়তো কথাটা বলা, তবু বলি, একা হাতে কারুর কোনো রকম আর্থিক সাহায্য না নিয়ে এত সুন্দর করে একটা গোছানো একটা বিষয়কে টেনে তোলা, গুছিয়ে নেওয়া, এটা কিন্তু সবাই পারে না। আমি তো পারি না, এবং আমি জানি আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা আলাদা আলাদা করে প্রত্যেকে শিল্পী, কিন্তু তারা কেউই মানে সব গুছিয়ে, শুধু তাই নয়, ও যেমন ঠাকুরে বিশ্বাস করে তেমনি যুক্তিবাদীও বটে। যতবারই আসি আলাদা করে প্রশংসা আমায় করতেই হয়, কারণ প্রশংসার মতো নেই পৃথা ঘোষ। আমি ওর সঙ্গে একই আবাসনে থাকি, রোজ রোজ দেখা হয় না, আমি প্রায় খুবই অসুস্থ থাকি, ওই জন্য আমি নামিও খুব কম, আর ও খুব কাজে ব্যস্ত থাকে, নানা কাজে ব্যস্ত থাকে। একটা মেয়ে কি করে যে এত করতে পারে, ছাত্রছাত্রীকে নিয়ে বেড়াতে যায়, তারপরে ছাত্রছাত্রীকে পড়ায়, তার শিক্ষিকা, ও ঘর সামলায়, ও
ও সন্তানের মা। ও কবি কিনা জানি না, কিন্তু ওকে আমি না আসলে কোনো লিখে টিখে আনি না, তো নিজের মন থেকে যা আসে তাই বলি, তাতে আমার একটু থেমে থেমে বলতে হয় আর কি। লিখে আনলে পরে বা ভেবে টেবে আসলে পরে, কিন্তু আমি যতবার আসি ততবারই আমি দেখি, ততবারই আমি ভাবি কি করে একটা মেয়ে এতটা সাহস পায় যে একা হাতে নিজের সমস্ত কিছু করবে, করে ফেলেও সেটা। তো আমার তরফ থেকে, এবং আমি জানি আপনারা অনেকেই প্রত্যেকেই মনে মনে ওকে ওর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান, আপনাদের তরফ থেকে ওকে একটা কি বলবো, স্যালুট জানানো যায়। স্যালুট জানানোতে তো কোনো দোষ নেই। A waiter. The lady always sits in her lawn from dusk till dawn. Either she feels in room very lonely or waiting for someone eagerly. She believes on her belief, soon her pain will get relief. Her agony will turn into happiness, but sometimes still becomes restless. She looks at sun and pray, let her life fill again with gay. She wishes, while gazing at falling star, to be the person who is now too far. Yeah, she is waiting for someone eagerly. She feels really very lonely. So she always sits in her lawn from the dusk till the dawn. Thank you. নমস্কার। শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের পক্ষ থেকে আমরা দুজন এখানে এসেছি। বিদেশ এবং অপর্ণা ঘোষ আসতে পারেননি, তাদের ব্যক্তিগত অসুবিধার জন্য। আমি স্বপ্না দত্ত চৌধুরী আপনাদের সামনে একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। আমি জানি আমাদের কথার ভিতরে এমন কিছু নেই, অনর্থ করলেও যার সাহায্যে পরস্পরের প্রতি আমাদের দুর্বলতা প্রমাণ করা সম্ভব। আমি তো তোমার মতো অসম্পর্কিত জ্ঞানী এতদিন উপস্থাপন করেছি আমাকে। তুমি যখন টেলিফোন হয়ে প্রবেশ করেছো আমার কর্মে, আমার অপেক্ষা কাতর হৃৎপিণ্ডের সামান্য কম্পন আমি তোমাকে বুঝতে দিই। দুর্বলতা ধরা হয়ে যায় মাঝে। তুমিও নিষ্ঠুর কম নও, তুমি বুঝতে দাও না জানো। আমার কাছে তুমি শিখেছিলে এই লুকোচুরি করার খেলা, কিন্তু এখন যখন ক্রমশ ফুরিয়ে আসছে তখন ভেতরে চঞ্চলতাকে আমরা আর কতটা অস্ত যাবার আগে প্রভু সূর্য চুম্বন করে পর্বত শিখর। আর আমরা তো দুর্বল মানুষ, মিলনে বিশ্বাসী নরনারী। কার ভয়, কি প্রয়োজনে আমরা তাহলে শামুকের মতো স্পর্শমাত্র ভিতরে লুকাই আমাদের পল্লবিত বাসনার সুর? চাক্ষুষে খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গচ্ছে ওঠার নিচু মাথার সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ভাষ্যকার, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আত্মচেচান বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, সত্যবিহীন সমর্থনে তাবও তারা সুখ বসে।
পৃথা ঘোষকে এই অনুষ্ঠান এবং অর্জুনকে অবশ্যই সবকিছুই কর্মকাণ্ডে এবং এতক্ষণ ধরে খুব সুন্দর অনুষ্ঠান শুনলাম এবং এরকম একটা ঘরোয়া পরিবেশ সাধারণত পাওয়া যায়। বেশিরভাগ অনুষ্ঠানতেই নানা রকম ফর্মালিটি থাকে, নানা রকম ব্যাপার থাকে, সবার মুখ দেখানো থাকে, কিন্তু এরকম একটা ঘরোয়া পরিবেশ যেখানে সবাই একটা এনজয় করছে, এটা একটা খুব বড় ব্যাপার। তো পরামর্শ বলতে শীতে পরামর্শ সবারকে ঠিক মতো থাকা, প্রোটেকশন নেওয়া, শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য ঠিকঠাক যথাযথ খাওয়া দাওয়া, সবচেয়ে ভালো কথা মনকে চাঙ্গা রাখা, শীতকে ভয় পাওয়া না, যে এই শীত আসছে কত টেম্পারেচার আসছে রোজ সেটা চেক করার দরকার নেই, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো সবাই ভালো থাকলে আমি আমার একটা ছোট কবিতা বলছি, আমার প্রকাশিত কবিতা রিসেন্টলি, সেটা পড়ে শোনাচ্ছি, সেটা শীতের উপর। নবান্ন, আমরা জানি নবান্ন একটা খুবই ভালো উৎসব গ্রামেতে। তো নবান্নের উৎসব কবিতার নাম। নবান্নের উৎসবে মাতোয়ারা সবাই, শুধু উপচে পড়া সুখ, সেদিন আসে নতুন ভোর, নতুন সূর্য, নতুন আশা, নব উদ্যমে থেকে ওঠা, বর্ষণ পুষ্ট ক্ষেত ভরে ওঠে রাশি রাশি সোনার ফসলে, সারি সারি হাসি মুখ, যত উপেক্ষা সরিয়ে রেখে আপন সাবলীল ছন্দে মেতে ওঠে নবান্নের উৎসবে। বুঝছে না, কবিতার নাম জীবন পথ। অনেক কথাই বাকি ছিল, অনেক কিছুই বলার ছিল, কত কিছু ছিল জেনে নেবার, কত ছিল জানাবার। অসম্পূর্ণ জীবন রথে চলে যাওয়ার সময় আসন্ন। কি করেছি তা মনে নেই, কি করতে চেয়েছিলাম বলতে পারবো না। আমার মন দর্শন বলছে যা করেছি তার তুল্য বিচার তিনি করবেন। ধন্যবাদ। শুভরাত্রির দিকে আমরা চলেছি। পৃথার মধ্যে একটা বড় গুণ হচ্ছে দুজন থাক আর চারজন থাক, ও কিন্তু প্রোগ্রামটা চালিয়ে যায়, ঠিক টাইমে শুরু করে। এসেছে আমার অনেক প্রিয়জন, সুজিত দা, পাড়ার শ্যামসুন্দর দা, আছে প্রিয় ভাই জিতু, সবার সঙ্গে বর্ষারম্ভে এই দেখা সত্যিই ভালো লাগে। যদিও এটা আমাদের বর্ষা শুরু নয়, বর্ষা শুরু পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে ঋতু পরিবর্তন হয় প্রকৃতি, আর তার সঙ্গে শুরু হয় নববর্ষ। যদিও পাশ্চাত্য কালচারকে ধরে আমরা 5 জানুয়ারিকে নতুন বছর ধরি, আর ক্যালেন্ডারে তাকাই আমরা কত তারিখ। দেখা আজকে তার বাবার স্মৃতিতে একটি বই উন্মোচন করছেন। ওনার বাবা আমার খুবই শ্রদ্ধেয় এবং প্রিয় কাছের মানুষ ছিলেন। তরুণ ঘোষ এবং তরুণ ঘোষের কীর্তি ওনার মেয়ে যেভাবে ধরে রেখেছেন, পৃথা ঘোষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। উনি যেন চালিয়ে যান। পৃথা ঘোষ আমার কাছে খুবই স্নেহধন্য, এরকম মেয়ে সত্যি হয় না। উনি এগিয়ে চলুন। আমি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাব, কিন্তু সবাইকে জানিয়ে যাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তাহলে আজকে আর কি বলবো, আমার মতো সামান্য মানুষের অল্প কথায় শেষ করছি। নমস্কার সবাইকে। প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর বলার মতন তেমন কিছু নেই, শুধু আছে ধন্যবাদ জানানোর ব্যাপার একটা, যেটা পৃথা ম্যাডাম এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে সবার সামনে উপস্থাপিত করছেন এবং সাথে সাথে সঞ্চালনার দায়িত্বটাও নিয়েছেন, এটা দেখে খুব ভালো লাগছে। আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমার একটা লেখা এই সংবাদ পত্র ফুটে গেছে, আপনারা অবশ্যই পড়বেন। আমি ধন্যবাদ জানাবো পৃথা ম্যাডামকে, ধন্যবাদ জানাবো স্প্লেন্ডিডকে, ধন্যবাদ জানাবো স্বস্তিকা প্রকাশনীকে। আর আজকে যে এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে, এটার একটা
যতটুকু আমি পেরেছি, ছোট্ট করে যতটুকু আমি পেরেছি তার একটা ভিডিও ফুটেজ আমার একটা চ্যানেল আছে আসমা এন্টারটেইনমেন্ট, ওটাতে আমি আপলোড করব, আপনারা অবশ্যই দেখবেন। আর যারা আসতে পারেননি, হয়তো আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি কেউ আছেন যাদেরকে আপনারা প্রোগ্রামটা দেখাতে চান, তাদেরকে আপনারা ওই ভিডিওর মাধ্যমে দেখাতে পারেন। আমি থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন পৃথা ম্যাডাম, থ্যাংক ইউ সবাইকে, আপনারা এখানে এসেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার মিত্র। এবার সুদীপ দা। বিবেকানন্দকে নিয়ে লেখা মহাপ্রস্থানের পথে। নীল আকাশ, শ্বেত শুভ্র বসন, চারিদিক আলোকমঞ্জলিত। দীপ্তদ্যুতি ভেদ করে জন্ম নিল নরেন, ধীরে ধীরে বেড়ে উঠল শিক্ষা ও আধ্যাত্মবাদের যুগলের মেলবন্ধন, চেহারা ও যৌবনের ছাপ ফেলেছিল। এরপর সেই সন্ধিক্ষণ সুদূর আমেরিকার শিকাগো শহরে বসল বিশ্ব ধর্ম মহাসম্মেলন। নরেন তখন অনেক পরিণত, রামকৃষ্ণদেবের আশীর্বাদ দিয়ে পাড়ি দিলেন, রাখলেন হিন্দু ধর্মের মাহাত্ম্য বক্তৃতা, বিশ্বমঞ্চে ভারতবর্ষকে সামনের সারিতে বসালেন। এক যুগপুরুষ মাথা উঁচু করে ফিরলেন। হিন্দু ধর্মের এক মহান সন্ন্যাসী চললেন তপস্যার সিদ্ধ হতে সুদূর কন্যাকুমারী। একটি পাথরে বসে ঈশ্বর সাধনা, একেবারে আধ্যাত্মবোধ ও বিজ্ঞানকে মিলিয়ে দিয়েছিলেন। বিবেকানন্দ উপাধিতে ভূষিত হয়েছেন। গেরুয়া বসনে চমকালো সারা পৃথিবী, ধীরে ধীরে অন্ধকার নেমে এলো, মহাশূন্যে বিলীন হলেন অল্প বয়সে। মাত্র 39 বছরে নিভে গেল আলো, স্বামীজি চলে গেলেন মহাপ্রস্থানের পথে। কিছুদিন আগেই বিবেকানন্দের জন্মদিন চলে গেল, আমি তারই উপরে লিখেছি কবিতাটি। দিগ্বিজয়ী আলোক শিখা স্বামী বিবেকানন্দ। তুমি যখন হিমালয়ের গুহা থেকে নেমে এলে সমতলে, তোমার ঝোলায় কোনো ধন দৌলত ছিল না, ছিল এক ভারতবর্ষকে চেনার তৃষা। তুমি দেখেছিলে এই দেশের দারিদ্র, এই দেশের কুসংস্কার, আবার এই দেশেরই অন্তরে লুকিয়ে থাকা সেই চিরন্তন সত্যের তেজকে। তুমি শিখিয়েছিলে বনের বেদান্তকে ঘরের কোণে নিয়ে আসতে হয়। ধর্মের অর্থ শুধু পুঁথি পড়া নয়, বরং মানুষের চোখের জল মোছানো। তাই তুমি বলেছিলে, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। মানুষের সেবাই যে ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। তোমার সেই অমৃত বাণী আজও আমাদের কানে মন্ত্রের মতো বেজে ওঠে। শিকাগোর সেই মঞ্চে তোমার কণ্ঠ যখন সিংহের মতো গর্জে উঠেছিল, সেদিন কেঁপে উঠেছিল সমস্ত পশ্চিমা বিশ্ব। প্রাচ্যের আধ্যাত্মিকতা আর প্রচিত্তের কর্মতৎপরতাকে তুমি মিলিয়ে দিতে চেয়েছিলে এক সুতোয়। তুমি তো কেবল একজন সন্ন্যাসী ছিলে না, তুমি ছিলে এক আধুনিক ঋষি। কবিতাটির নাম ভাবনা। ভেবে নেব সেই কবিতা যেখানে আছে হৃদয়ের গভীরতা, শুনে নেব সেই কথা যেখানে আছে দায়বদ্ধতা, ভুলে যাব সেই ব্যথা যেখানে আছে কটুকতা, তুলে নেব সেই ফুল যে বাগানে সবাই মশগুল, খুঁজে নেব সেই পথ যেখানে ধাবমান বিজয় রথ। এমনি করেই দিন চলে যাবে, নতুন দিন এক আশার আলো। প্রথম প্রেমের প্রথম পাতা, প্রথম প্রেমের প্রথম পাতা, প্রথম দেখার বহলতা, প্রথম হাঁটার মতোই যেন তার মাথা। মনে হয় এই সামান, ওরে ভাই এই সামান। প্রথম আলোর প্রথম দুটি, প্রথম ফোনে প্রতিশ্রুতি, প্রথম শৈশবের মতোই নির্ভেজা। মনে হয় এই সামান, মনে হয় এই সামান। প্রথম যখন কথা ফোটে
শুনতে কত মানুষ ছোটে, হাজার কথার খুলকি যখন আঁচ করে দেয় মধ্য গগন, দু চার জনায় প্রথম পাক খেয়ে যায় শীতল রাতে। প্রথম যখন ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে লড়াই করি, পেতে গিয়েও পাইনি যাকে, জড়িয়ে ধরি কল্পনাকে, তবু ধরা ছোঁয়ার বাইরে থাকে হয় না কাল। এই সময় মনে হয় এই সময় অনুপ্রাণিত নই, আমি পত্রপুটে লেখা আগেও দিয়েছি, এবারেও দিয়েছি। তবে আমি এখন আর বেশি সময় নষ্ট করতেও চাই না, কেন দিদির খুব ইচ্ছে যে আমি আস্তে দুটো একটা গান করি, তো ভেবেছি খালি গলাতেই করবো, কেন মিউজিক সিস্টেমের প্রবলেম আছে। তো আর কিছু বলবো না, আমার লেখা বইতে আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। চেষ্টা করছি ছোট ছোট করে যতটুকু পারা যায়। আর কি বলবো, পত্রপুটের সঙ্গে শুধু ম্যাডামের সঙ্গেও আছি। দিদির বাবা মানে আমার কাছে ওনারা অনেক অনেক আমার কাছে মানে কি বলবো, সারা জীবন আমি মনে রাখবো যে আমি একটা এত সুন্দর একটা অর্গানাইজেশনে আছি। শুধু তাই নয়, আমার দিদি আমার নিজের মতোই, আমি ওনাকে সুখ দুঃখ সবটা ভাগ করে নিই। আজকেও দিদি আমার সঙ্গে যে আছি এটাই আমার কাছে অনেক, আর আগামী দিনেও যেন থাকতে পারি এটা অবশ্যই আছি। আর আমি কাকা কাকিমাকে আমার প্রণাম জানাচ্ছি। একদম ডিসাইড করে নিয়েছিলাম যখন পোয়েমটা দিয়েছি, মানে দিয়েছি ছাপানোর জন্য, তার আগে আই হ্যাভ ডিসাইডেড কি না এইটা আমি ড্রয়িংটা রেখে দেবো, এটা আমি কভারে দেবো। একটু এক সেকেন্ড বসিও, আমি কভারে দেব তাই জন্য। তবে দীপঙ্করের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার রয়েছে, আর কভারের জন্য তোমার পরবর্তী ড্রয়িংটা অতি অবশ্যই হবে, আর পোয়েমটা তখন একটা আবার ভালো করে ই করে দিও, তখন ছাপিয়ে साल के 12 महीने